কেমন আছেন সবাই? আশা করি সব অনেক ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে হোয়াট ইজ বাইং পাওয়ার অ্যান্ড তার পাশাপাশি কেন আপনাদেরকে অন্য কান্ট্রি রেখে অস্ট্রেলিয়াতে আসা উচিত। সো এই ভিডিও বেস করে অনেকে হয়তো আপনারা ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনারা অনেকে অস্ট্রেলিয়া আসবেন, অথবা অনেকে চিন্তা করতেছেন যে অন্য দেশে যাবেন। সো যারা অস্ট্রেলিয়া আসবেন ওয়েলকাম, অ্যান্ড যারা ভাবতেছেন অন্য দেশে আসবেন ইউ আর অলসো ওয়েলকাম। বাট যদি আপনার মন চায় যে আরেকবার যে অস্ট্রেলিয়ার ব্যাপারে আরেকটু কিছু জানি বা কিছু একটা নলেজ গেইন করি, সো আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। অ্যান্ড যারা আগের ভিডিওটা দেখেন নাই, এই ভিডিওতে ক্লিক করে ঢুকছেন, সো তাদেরকে বলবো যে কোনো একটা সাইডে কার্ড চলে আসতেছে, আপনারা কার্ডে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নেন। এখন মোস্টলি আমার এই ভিডিও টার্গেটেড অডিয়েন্স থাকবে এইচএসসি 24 সালে যারা পরীক্ষা দিছে অ্যান্ড টু সাম এক্সটেন্ট 2023 সালে যারা পরীক্ষা দিছে। সো আইএলটিএসে যারা 24 সালে পরীক্ষা দিছে তাদের উপর একটু বেশি ফোকাস থাকবে ইনস্টেড যারা 2023 সালে দিছে, বিকজ যেহেতু অলরেডি এক বছর একটা গ্যাপ আছে, সো সেটা নিয়ে আমি হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। সো এখন আমরা কথা বলবো যারা এইচএসসি 24 সালে এইচএসসি পরীক্ষা দিছে, 2024 সালে এইচএসসি পরীক্ষা দিছে। ওয়েল, সো লেটস গেট স্টার্টেড। এখন আমি প্রথমে কথা বলবো যে যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা অলরেডি দিয়ে দিছে, বাই দিস ডে আমি যেদিন ভিডিওটা শুট করতেছি আজকে সেপ্টেম্বরের 22 তারিখ অ্যান্ড এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয় নাই। সো খুব সুন আই হোপ রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। সো যারা এর মধ্যে অপেক্ষা করতেছো তোমরা, তাদেরকে আমি উদ্দেশ্য করে কিছু কথা বলবো যারা অস্ট্রেলিয়ায় আসতে চাও। অলরাইট, আমি তুমি করে বলতেছি কারণ যেহেতু আমি অনেক আগে এইচএসসি পরীক্ষা দিছি, সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমার থেকে ছোট, সো সেজন্য আমি সবাইকে তুমি করে বলতেছি। সো তোমরা দেখো, প্রথমত এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে এই টাইমটার মধ্যে অনেক ফাঁকা সময় থাকে, সো অনেক দিন ধরেই, আর বাংলাদেশ একটা রিভলিউশন চলছে, সো এটার জন্য অনেক জায়গায় ব্যস্ত ছিল। সো সেসব কথা এখন না টেনে আনি। এখন তোমার প্রথম কাজ হবে, অনেকের আমি বলবো বাংলাদেশে মোর দেন 50% মানুষের পাসপোর্ট থাকে না। সো যে জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি ইউনিভার্সিটি খোঁজা শুরু করে ফেলছিলাম, বাট আমার তখনও পাসপোর্ট ছিল না। সো যার কারণে আমার আসতে একটা ইনটেক লেট হয়েছে। সো আমি সবার আগে বলবো যে অ্যাপ্লাই ফর ইউর পাসপোর্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো পাসপোর্টটা না থাকলে তো কোনো কিছুই করা যাবে না। সো আমি সবার আগে বলবো যে সবার আগে পাসপোর্টটা রেডি করে ফেলতে। পয়েন্ট নাম্বার 2, সো পাসপোর্টটা রেডি করার পরে বা পাসপোর্ট অ্যাপ্লাই করে সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে কি আইএলটিএস অথবা পিটির জন্য প্রিপারেশন নেওয়া। ওয়েল, আমি আইএলটিএস দিয়ে আসছি, বাট রিসেন্টলি অনেকেই দেখতেছি পিটি দেওয়ার কথা বলতেছে। ওয়েল, পিটিটা স্লাইটলি ইজিয়ার দেন আইএলটিএস বাট আই এম থিঙ্কিং। সো আই উড সে পিটি দিয়ে অনেকে আসতে পারেন, অ্যান্ড যাদের কাছে আইএলটিএস কমফোর্টেবল তারা আইএলটিএস দিয়ে আসতে পারেন। এখন আইএলটিএস অর পিটি এই দুইটার মধ্যে যদি কেউ আমাকে কম্পেয়ার করতে বলেন, আমার আসলে এটার মধ্যে কোনো স্পেসিফিক অ্যান্সার নাই, বিকজ আইএলটিএস কঠিন হলেও লাইক আইএলটিএস এর অনেক রিসোর্স আছে ইউটিউবে, গুগলে বা বিভিন্ন বইয়ের জায়গায় সাজেস মিলক্ষেত, এগুলো জায়গায় অনেক আইএলটিএস এর রিসোর্স বেশি আছে। পিটি রিসোর্স যে নাই তা না, বাট আইএলটিএস একটা বেশি আছে ইন কম্পেয়ার টু পিটি। সো যার কাছে যেটা বেটার মনে হয়, যার কাছে যেটা ইজি মনে হয়, তার সেদিকে যাওয়া উচিত। নাম্বার 3, এই জিনিসটা বাংলাদেশে অনেকে ওভারলুক করে, অ্যান্ড উইচ ইজ ব্যাংক অ্যাকাউন্ট খোলা। লাইক আপনারা যদি তোমরা যদি এখানে আসতে চাও, তাহলে তোমাদের প্যারেন্টসের বা বাবা অথবা মা যে কোনো একজনের অ্যাটলিস্ট ব্যাংক অ্যাকাউন্টে একটা স্মুথ ট্রানজেকশন দেখাইতে হবে, যেটার মাধ্যমে লাইক অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বা এখানে যাদের মাধ্যমে যে তোমরা আসবা তাদের একটা বিশ্বাস দিতে হবে তাদেরকে যে লাইক হ্যাঁ, তোমার ব্যাংকে টাকা পয়সা আছে, তুমি আশাটা এফোর্ড করতে পারবা। সো এটার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা অনেক বেশি জরুরি। সো আমি বলবো আইএলটিএস এর প্রিপারেশনের পাশাপাশি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখে দাও, যার কারণে এটার মধ্যে তোমরা প্রায় ট্রানজেকশন করতে থাকবা, মোটামুটি রকমের ধরো টাকা ঢুকাবা, টাকা বের করবা। সো এটার কারণে হবে যেটা, তো ব্যাংকটা চালু থাকবে, ব্যাংকটা স্মুথ থাকবে, ব্যাংকটা রানিং থাকবে, যার কারণে তোমাদের দেখা যাবে যে একটা স্মুথ ব্যাংকিং ট্রানজেকশন হচ্ছে। এটার জন্য অনেক বড় একটা বেনিফিট পাওয়া। সো উইচ ইজ এ গ্রেট থিং আই উড সে। সো একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকবে, স্টেপ নাম্বার 3। এখন স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4-এ আমি যেটা সাজেস্ট করব যে নিজে রিসার্চ তোমরা অনেক কিছু করতে পারো, রিসার্চ করে অনেকে অনেক জায়গায় গেছে, বাট
আমি যেহেতু রিসার্চ করি নাই, সো রিসার্চ করি নাই বলতে আমি কোন ইউনিভার্সিটিতে যাব অ্যান্ড এই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস কি, আদার থিংস কোনো কিছুই আমি একেবারে খুব ভালোভাবে পটু ছিলাম না। দ্যাটস ওয়াই আমি যেটা করছি, আমি একটা এজেন্সির কাছে গেছি, একটা না আমি বেশ কয়েকটা এজেন্সির কাছে গেছি, অ্যান্ড তাদের মধ্যে থেকে যে এজেন্সিটা আমার কাছে পছন্দ হয়েছে আমি সেই এজেন্সিটা চুজ করছি। সো ইন দ্য মিন টাইম তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছো, তোমরা কয়েকটা এজেন্সির সাথে কথা বলো। অনেকগুলো এজেন্সির অনেক রকমের এক্সপো হয়, মানে এক্সপো মিনস অনেক রকমের মেলা হয়। সো মেলাগুলোয় গিয়ে ভিজিট করো, ওইখানে অনেক দেশের অনেক ইউনিভার্সিটির অ্যাম্বাসেডর থাকে। সো তাদের সাথে তোমরা কথা বলো, তাদের অনেক পার্টনার থাকে, তাদের অনেক লোক থাকে, তোমরা তাদের সাথে গিয়ে কথা বলো। কথা বলে তাদেরকে জিজ্ঞেস করো কবে নাগাদ তোমার অফার লেটার আসতে পারে, কবে নাগাদ তুমি ভিসা পাবা, অ্যান্ড মেনি আদার থিংস। সো তুমি তাদের সাথে গিয়ে কথা বলো। সো এটা গেল স্টেপ নাম্বার 4। এখন হচ্ছে স্টেপ নাম্বার 5। 5 নাম্বার স্টেপে তোমরা যেটা করবা, তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্ট রেডি করবা। এটা তোমরা নিজেরাও করতে পারো অ্যান্ড তোমরা লয়ারও করতে পারো। সো অনেক এজেন্সি আছে যারা হচ্ছে লয়ার প্রোভাইড করে থাকে, অ্যান্ড অনেক এজেন্সি করে না। অনেক এজেন্সির জন্য নিজে থেকে ডকুমেন্টসগুলো রেডি করতে হয়। এর মধ্যে ডকুমেন্ট বলতে আমি মেইনলি বুঝাচ্ছি, ধরো কারো কোনো একটা বাড়ি আছে, কারো দেশে একটা জমি আছে, সো এই জমিটা এই বাড়িটার যে সমস্ত দলিল বা এরকম রিলেটেড যে যত জিনিস, লাইক এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টদেরকে প্রুফ করা যে না তোমার দেশে তোমার টাকা পয়সা আছে, দেশে তোমার জমি জমা আছে, তুমি অস্ট্রেলিয়া আসতেছো পড়তে, তুমি পড়াশোনা করে আবার চলে যাবা। ইন্ডিয়ান কেউই যাবে না, আই নো, বাট এটা ওদেরকে প্রুফ করাতে হয়। তুমি আবার দেশে ফেরত যাবা অ্যান্ড তোমার যেসব জমি জমা আছে তুমি ওই রিলেটেড নিয়ে থাকবা বা এই রিলেটেড সেক্টরে, বা এগুলা যেহেতু তোমার আছে, সো তুমি এগুলার টানে হলেও তুমি দেশে ফিরে যাবা। সো এটা গেল স্টেপ নাম্বার 5। এখন স্টেপ নাম্বার 4-এ তোমরা এজেন্সিতে গেছো, অ্যান্ড স্টেপ নাম্বার 5-এ তোমরা ডকুমেন্ট প্রিপেয়ার করছো। সো বাই দ্য টাইম তোমার সব ডকুমেন্ট প্রিপেয়ার হয়ে গেছে, অ্যান্ড স্টেপ নাম্বার 2-তে তোমরা আইএলস এর প্রিপারেশন নিছো। বাই দ্য টাইম হয়তো তোমরা আইএলস দিয়েও দিছো বা পিটি দিয়েও দিছো। সো এই জন্য তোমার আইএলস এর স্কোর, তোমার রেজাল্ট বা আদার ডকুমেন্টস সব কিছু নিয়ে তুমি যাবা হচ্ছে এজেন্সির কাছে। অ্যাজ আই থিঙ্ক ততক্ষণে তোমরা এজেন্সি চুজ করে ফেলছো। সো এজেন্সি চুজ করার পরে তোমরা এজেন্সির কাছে যাবা, গিয়ে বলবা যে আমার জন্য কোন কোন ইউনিভার্সিটি সুইটেবল, লাইক তোমার একাডেমিক, তোমার আইএলস স্কোর এসবের উপর ডিপেন্ড করে কোন কোন ইউনিভার্সিটির জন্য তুমি এলিজিবল, এগুলা তুমি এজেন্সিকে বলবা, তারা তোমার জন্য ইউনিভার্সিটি খুঁজে বের করবে। এখন এই যে খুঁজে বের করে দিবে, সেগুলার তো অবশ্যই তোমাকে একটা ইউনিভার্সিটি দিবে না, বেশ কয়েকটা ইউনিভার্সিটি দিবে। সো তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির লিস্ট তুমি তোমার কাছে করবা। তোমার কাছে করার পরে তুমি সবগুলো ডকুমেন্ট, সবগুলো ইউনিভার্সিটি কালেক্ট করে রাখবা, অ্যান্ড কোনটা কোন ক্যাম্পাস তুমি সেটাও কালেক্ট করে রাখবা। লাইক সে ফর এক্সাম্পল, লাইক ধরো তুমি ফেডারেশন ইউনিভার্সিটিতে যাচ্ছ, সো এটা সিডনিতে একটা ক্যাম্পাস আছে, এটা মেলবোর্নে একটা ক্যাম্পাস আছে। মেলবোর্নেরটা হচ্ছে মেইন ক্যাম্পাস, সিডনিটা হচ্ছে একটা এজেন্সির আন্ডারে। এরকম তোমরা নোট ডাউন করে, দেন নোট ডাউন করে তো তোমরা বাসায় চলে আসতেছো। দেন স্টেপ নাম্বার 7 হচ্ছে তোমরা যে নোট ডাউন করে সবকিছু আনছো, এখন প্রত্যেকটা জায়গার লোকেশন তোমরা বাসায় বসে দেখবা, রিসার্চ করবা এগুলার বিষয়ে যে তোমার জন্য কোন জায়গাটা সুইটেবল। লাইক আমি যদি এক্সাম্পল দেই, সিডনির যে ওয়েদার, আমি যেহেতু সিডনিতে আছি, সিডনির ওয়েদারটা লাইক মোটামুটি ধরো যখন ঠান্ডা পড়ে তখন ভালোই ঠান্ডা পড়ে, আর যখন গরম পড়ে তখন ভালোই গরম পড়ে। বাট যেটা মেলবোর্নে আমি আমার ফ্রেন্ডদের থেকে বা আমি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আমি যেটা দেখছি বা শুনছি, সেটা হচ্ছে মেলবোর্নের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। ধরো মেলবোর্নের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। ধরো সকালে অনেক বেশি রোদ, দুপুরবেলা বৃষ্টি পড়তেছে, সন্ধ্যার সময় অনেক ঠান্ডা। সো সাচেস এরকম মানে ওয়েদার দেখতে পারো, বা হচ্ছে লোকেশন, কালচার কিরকম কি, তোমার জন্য কোনটা সুইটেবল, বা তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা, বা তোমার কোনো আত্মীয় আছে কিনা ওইরকম সিটিতে। সো যেটা তোমার জন্য সুইটেবল হয় তুমি সেই জিনিসটা চুজ করো অ্যান্ড ডিসিশন নাও। তারপরে 8 নাম্বার যেটা আছে, 8 নাম্বার হচ্ছে তুমি তো ডিসিশন নিয়ে নিছো যে তুমি কোথায় যাবা। সো ডিসিশন নেওয়ার পরে তুমি এজেন্সিতে আবার যাবা, এজেন্সিতে গিয়ে বলবা, অথবা তুমি ফোনে বা যে কোনো মাধ্যমে তাদেরকে জানাবা যে হ্যাঁ আমি এই জায়গাটাই যেতে চাই, এই জায়গাটার লোকেশন আমার জন্য ভালো, এই ইউনিভার্সিটিটার টিউশন ফিস আমার জন্য সুইটেবল, এই জায়গাটার টিউশন ফি আমি এফোর্ড করতে পারবো, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, বা এই ক্যাম্পাসটা আমার পছন্দ হয়েছে, বা তুমি যেই সাবজেক্টের উপর পড়তে চাও সেই সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিটাতে আছে, বা ওই সাবজেক্টের জন্য স্পেশাল কোনো ফ্যাসিলিটিস ওই ইউনিভার্সিটিতে আছে। সো তুমি ওদেরকে সেটা জানাবা অ্যান্ড তাদেরকে বলবা যে
অ্যাপ্লাই করে দিতে। ইন দ্য মিন টাইম তোমাকে এসওপি লিখতে হতে পারে যদি তুমি এমন কোনো এজেন্সির কাছে যাও যেটাতে তোমার নিজের এসওপি নিজেই লিখতে হবে। এসওপি মিনস স্টেটমেন্ট অফ পারপাস। সো সেটা যদি তোমার নিজেকে লিখতে হয় তাহলে হচ্ছে গিয়ে তুমি নিজে থেকে, যেহেতু আইএলটিএস এর প্রিপারেশন নিছো, সো ওটার জন্য ওটা তোমার এখানে হেল্প করবে। তুমি ভালো কিছু ওয়ার্ডস ইউজ করবা, এসওপির মধ্যে ভালোভাবে লিখবা। এমন অনেক এজেন্সি আছে যেগুলোর মধ্যে এসওপি নিয়ে কোনো কিছু নিয়ে তোমার মাথা ব্যথা থাকে না, তোমাকে সবকিছু লিখে দিবে। ওয়েল, আমি এমন এজেন্সি দিয়ে আসছি যারা আমার কোনো মাথা ব্যথা নিতে হয় না, আমার এসওপি থেকে শুরু করে সবকিছুই এজেন্সি করে দিছে। সো এই জন্য আমার খুব একটা প্যারা হয় নাই এই সেক্টরটাতে। সো এই জিনিসটার জন্য তোমরা রেডি থাকবা। স্টেপ নাম্বার 9 হচ্ছে তোমাকে ফোন দিবে, যেটাকে আমি যখন আসছি তখন বলা হয়তো জিটিই ক্লিয়ারেন্স, এখন সেটা হয়ে গেছে হচ্ছে জিএসটি, দ্যাট মিনস জেনুইন স্টুডেন্ট টেস্ট। সো তুমি যে জেনুইন স্টুডেন্ট বা তুমি যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চাচ্ছ, এটা তোমাকে ফোন দিয়ে বা এমবাসিতে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে তারা জানতে চাবে। অ্যান্ড এটা খুব বেশি একটা কঠিন কিছু না। লাইক আমার সময় জিটি টেস্ট ছিল, এক্স্যাক্টলি সেম জিনিস ছিল, জাস্ট নামটা চেঞ্জ ছিল। সো ওই সময় আমাকে ফোন দেওয়া হয়েছিল, প্রায় 20 মিনিটের মতো একটা কনভারসেশন হয়েছিল। দেন আমাকে একটা মিটিংয়ে ডাকছিল জুম কলে। সো ওইখানে একটা মিটিং হয়েছে। সো দ্যাট ওয়াজ ইজি অ্যান্ড মিটিংটা শেষ করার 2 মিনিটের মধ্যে আমার জিটি ক্লিয়ার হয়ে গেছে। সো এটা খুব বড় একটা কিছু না। অ্যান্ড আমার কোনো ফ্রেন্ডেরই জিটি ক্লিয়ারেন্সের জন্য কলে কথা বলতে হয় নাই। লাইক আমার একমাত্র হয়েছে, অ্যান্ড এটা অনেক ইজি ছিল, জাস্ট ইংলিশে কথা বলতে পারলেই হলো। লাইক আইএলটিএস যখন দিবা বা পিটি যখন দিবা তখন তো তোমার স্পিকিংটা প্র্যাকটিস হয়েই যাচ্ছে। সো ওটার মধ্যে জিনিসটা চলে আসবে। সো দ্যাট ইজ নট দ্যাট কাইন্ড অফ হার্ড। সো এটা অনেক ইজি অ্যান্ড তোমরা পারবা। দেন নাম্বার 10, দ্য লাস্ট থিং, যেটা হচ্ছে তোমার জাস্ট ওয়েট করতে হবে যে তোমার ভিসাটা অ্যাকসেপ্ট হয় নাকি রিজেক্ট হয়। ওয়েল, মোস্ট অফ দ্য কেসেসে ভিসা অ্যাকসেপ্ট হয়ে যায় যদি তোমার ডকুমেন্টে কোনো ঝামেলা না থাকে। সো ডকুমেন্টে ঝামেলা না থাকলে জিনিসটা ইজি হয়ে যাবে। অ্যান্ড কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো সব কিছু তোমাকে এজেন্সি বলে দেবে। সো এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না যে তুমি জানো না যে তোমার কী কী ডকুমেন্ট লাগতেছে বা সামথিং লাইক দ্যাট। ওটা নিয়ে তোমার কোনো টেনশন নেই, ওগুলো সব টেনশন এজেন্সি নেবে। তোমার শুধু টেনশন নিতে হবে তোমার ডকুমেন্টগুলো সব জমা দেওয়ার ক্ষেত্রে। সব কিছু ডান, জাস্ট ওয়েট করবা, আল্লাহর কাছে দোয়া করবা যাতে তোমার ভিসাটা চলে আসে। অ্যান্ড দ্যাটস ইট। তোমার ভিসা যদি চলে আসে অ্যান্ড তুমি যদি সিডনিতে আসো, সিউ ইন সিডনি। সো এটা গেল 10টা পয়েন্ট। আমি কিছু অ্যাডিশনাল পয়েন্ট আমি তোমাদেরকে দিতে চাই। এখন সেপ্টেম্বর মাস চলতেছে, আমি ভিডিওটা আপলোড আই হোপ আমি সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দিতে পারবো। সো দিয়ে দিলে তোমাদের নেক্সট ইনটেকটা ফেব্রুয়ারিটা ধরা উচিত বলে আমার মনে হয়। ফেব্রুয়ারি ইনটেকটা ধরতে পারলে তুমি চলে আসতে পারবা। অ্যান্ড ফেব্রুয়ারি না ধরতে পারলেও জুলাই ইনটেক তোমার জন্য অ্যাভেলেবল আছে, যেহেতু তুমি এইচএসসি 24 সালের স্টুডেন্ট। অ্যান্ড তুমি যদি 2023 সালের স্টুডেন্ট হও, মানে 2023 সালে এইচএসসি দিছো, এমন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি তাদেরকে বলবো তোমরা একটু জলদি কাজগুলো করার জন্য লাইক ট্রাস্টেড কোনো এজেন্সিতে গিয়ে তুমি তোমার সব ডকুমেন্ট রেডি করে ফেলো, কারণ তোমার অলরেডি 1 বছরের গ্যাপ হয়ে গেছে। সো তোমার ভিসা দেওয়ার জন্য বা তোমার কিছু এক্সট্রা ডকুমেন্ট সাবমিট করতে হইতে পারে, যার জন্য আই উড সে যে তুমি একটু তাড়াতাড়ি করো সবকিছু রেডি করার জন্য। এখন ধরো তোমার ভিসা হয়ে গেছে, সো কনগ্রাচুলেশনস। এখন তোমার কিছু স্কিল শিখে আসা উচিত। আর এটা যদি তুমি আগে থেকেই জানো তাহলে তো আরো ভালো। লাইক ফার্স্ট আই উড সে তুমি নিজের চুল কাটা নিজে শিখে আসতে পারো, যেটাতে ভালো পরিমাণ টাকা পয়সা বাঁচাতে পারবা। লাইক চুল কাটানো এখানে এক্সপেন্সিভ, বলে আমার জন্য না, কজ আমি চুল বড় রাখি। সো আমার চুল কাটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই। অ্যান্ড সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অবশ্যই অস্ট্রেলিয়ার যেই প্রান্তেই যাও না কেন, সিডনি হোক, মেলবোর্ন হোক, অ্যাডিলেড, পার্থ, ব্রিসবেন, তাসমানিয়া, যেখানেই যাও না কেন, প্লিজ ড্রাইভিং করা শিখে আসবা অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবা। ওয়েল, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ড্রাইভিং করা তো শিখে আসছি, বাট আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসি নাই। অ্যান্ড যারা আমার চ্যানেলের পুরান ভিউয়ার, তারা আমার চ্যানেলে মোটো ব্লগ দেখছো 2-1টা। সো মোটো ব্লগে আমি যে বাইক চালাইতাম, সো বাইকের লাইসেন্স আমার কাছে আছে, বাট আমার কাছে গাড়ি চালানোর লাইসেন্স নাই। সো এটার জন্য অনেক ঝামেলা করতে হচ্ছে এখানে। সো ইফ পসিবল প্লিজ ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসো, বোথ বাইক অ্যান্ড কার।
এটা হলে অনেক বেশি বেটার হয়। অ্যান্ড 3 নাম্বারে কিছু অ্যাডিশনাল থিং লাইক তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে হচ্ছে মেকআপ করা শিখে আসতে পারো। এখানে বিভিন্ন পার্লারে অনেক রকমের জব পেতে পারো, বা হচ্ছে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে আমি বলবো বারিস্তা কোর্সটা করে আসতে পারো। লাইক এখানে অনেক 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 বেশি কফি শপ আছে, সবাই কফি খায়, সো কফি শপে অনেক বেশি বারিস্তার দরকার লাগে, সো বারিস্তাদের একটা হিউজ ডিমান্ড আছে এখানে আমি বলবো। এই তো এরকম। আর টুকটাক নিজে যেহেতু এখানে এসে একা থাকবা, সো রান্না বাড়া করা শিখে আসা এগুলো কমন নলেজ, সো এগুলো শিখে আসা উচিত, শিখে আসতে হবে অ্যাকচুয়ালি রান্না করা, নাহলে এখানে এসে অনেক প্যারা খাবা। বাইরে যদি খাবার খেতে যাও তাহলে হচ্ছে লাস্ট ভিডিওতে যে বলছি মানি ম্যানেজমেন্টের কথা, সেখানে আর ব্যালেন্স রাখতে পারবো না যদি বাইরে থেকে খাবার খাও। সো হ্যাঁ, এটা একটা পয়েন্ট। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আমি বলবো যে সব কিছুর প্রিপারেশন নিয়ে আসবা, মেন্টালি প্রিপেয়ার থাকবা। বাইরে থেকে বিদেশ অনেক সুন্দর, বাট এখানে এসে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সো আমি এটাই বলবো যে ভালো করে প্রিপারেশন নাও, আল্লাহর কাছে দোয়া করো যাতে ভিসা হয়ে যায়, অ্যান্ড একটু তাড়াতাড়ি করে সব কিছু করো, অ্যান্ড দেখে শুনে লোকেশন চুজ করো। দ্যাটস ইট। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি আমার আইএলটিএস প্রিপারেশন মাত্র 5 দিনে নিয়েছিলাম, তাও বাসায় বসে, কোনো কোচিং ছাড়া, কোনো কিছু ছাড়া, শুধু ইন্টারনেট ইউজ করে। এটা সম্পর্কে আমি টোটাল একটা ডিটেল একটা ভিডিও বানাবো, অ্যান্ড এটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আজকের টপিক নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে এটা কমেন্ট সেকশনে করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, অথবা কাউকে যদি কমেন্টে রিপ্লাই না দেই তাহলে হচ্ছে গিয়ে নেক্সট কোনো ভিডিওর মধ্যে এটার আনসার দিয়ে দিব সোন ইনশাল্লাহ। সো that's it for today. Peace.